ম্যাডাম এই জিনিসটা একটু ভালো করে দেখুন, এটা শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে। এটা একটু দামি নিশ্চয়ই, কিন্তু এটা আমি জোর গলায় বলতে পারি যেখানেই আপনি এটা পরে যাবেন সবাই আপনার প্রশংসা করবে। তুমি কি বলো, এইটা নিয়ে নি তাহলে? নিয়ে নাও, কিন্তু আমার একটা শর্ত আছে, কিসের শর্ত আবার? যে তুমি আমাকে আমার বন্ধুদের সাথে পাহাড়ে বেড়াতে যেতে আটকাবে না। এই হারটার জন্য তো আমি সব শর্ত মানতে রাজি, যেও তুমি তোমার বন্ধুদের সাথে। আর এই হারটা কিনে তো দাও। ঠিক আছে দাদা, প্যাক করে দিন। কেউ নড়বে না এখান থেকে। এই কোনো চালাকি নয়, যা আছে বের করে দিয়ে দে। সরে যা বলছি, যা এখান থেকে। তাড়াতাড়ি মালপত্র সব বের কর, দেরি নয়, চল। এই খবরদার, একটা গয়না এখান থেকে নিয়ে যেতে দেবো না। বন্দুক নিচে কর, তুই কর। বন্দুক নিচে কর, নাহলে তোকেই নরকে পাঠিয়ে দেবো। বন্দুক আমার কাছেও আছে। এই চালিয়ে দে গুলি। চল নিচে কর, নিচে কর। আমি বলছি শোন, চালা গুলি। আরে আমার ওয়াচম্যান কেউ গুলি মেরে দিয়েছে। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। ওয়াচম্যান, ওয়াচম্যান, আমি সিআইডি কে ফোন করছি। প্লিজ প্লিজ আপনার পেছনে চলে যান। সিআইডি, বেচারা ডিউটি করতে করতেই মারা গেল। খুব বাহাদুর ছেলে ছিল স্যারে। আমরা তো ভয়ে পেছনে লুকিয়েছিলাম, কিন্তু ও বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে ছিল আর নিজের জীবন দিয়ে দিল। কিন্তু এই গার্ড তো বাইরে দাঁড়িয়েছিল না? ডাকাতরা ভিতরে ঢোকার সময় দেখলো না কি করে? জানি না স্যার, 5-6টা গুলি চলার কিছুক্ষণ পরই ও ভেতরে ঢুকলো। 5-6টা গুলি চলার পর ভিতরে আসে? এই ডাকাতরা দেখতে কেমন ছিল? ওরা দুজনেই মাস্ক পরেছিল। কিন্তু যখন ওরা পালালো তখন তো পিছু নেওয়ার কথা আপনাদের। সেটা করেছিলাম স্যার, কিন্তু কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটা নীল গাড়িতে উঠে ওরা পালিয়ে গেল। নীল রঙের গাড়ি? তো নিশ্চয়ই গাড়ির নাম্বার নোট করেছেন? ওই মুহূর্তে আমার মাথায় আসেনি। আর আপনি এটা নিশ্চয়ই দেখেছেন যে ওই গাড়িটার মডেল কি ছিল? হ্যাঁ, নীল রঙের টাইলো ছিল স্যার। নীল রঙের টাইলো? বিবেক, কন্ট্রোল রুমে ফোন করো আর বলো যে যেখানে নীল রঙের টাইলো দেখা যাবে সেগুলোকে দাঁড় করাও আর জিজ্ঞাসাবাদ করো। ইয়েস স্যার। অভিজিৎ, স্যার। একটু দেখো আশেপাশে কোথায় গুলি চলেছে, দেখো একটু ভালো করে। আচ্ছা, গুলি কোন দিকে চলে? স্যার একটা তো এইদিকে চলেছিল। স্যার, হ্যাঁ বলো কাজল। স্যার গুলি এফোড় ওফোড় হয়ে গেছে। রক্ত অনেক বেরিয়েছে। এই বন্দুকটা নিশ্চয়ই ছিনতাইবাজদের মধ্যে কারোর হবে। আর দ্বিতীয়টি? এইদিকে। স্যার, অদ্ভুত বিষয়, এতগুলো গুলি চলেছে অথচ কোথাও কোনো গুলির চিহ্ন নেই, কোনো শেলও নেই স্যার। আর চিহ্ন কিভাবে পাবে অভিজিৎ? কারণ এই বন্দুক নকল। নকল বন্দুক? বন্দুক যদি নকলি হয় তাহলে ও কি করে মারা গেল? সেটা জানতেই আমরা এসেছি, বুঝেছেন? সেটাই খোঁজ নিতে হবে আমাদের। এটা আপনার দোকানের সিসিটিভি তো চালু আছে তো? হ্যাঁ চালু আছে। বিবেক, এনাদের সাথে যাও আর চেক করো সিসিটিভি ফুটেজ রেকর্ড হয়েছে কিনা। এবার দেখতে পাবো অভিজিৎ এই নকল বন্দুকের সিকিউরিটি গার্ড কিভাবে মরল। এই দিকটায় তো ফুটো হয়েছে। তার মানে গুলিটা পিছন থেকে চলেছে স্যার। আস্তে। স্যার, একটা ব্যাপার নোটিস করেছেন স্যার আপনি? পিঠে গুলিটা উপরের দিকে, আর এই এক্সিট উইন্ড বুকের নিচের দিকে রয়েছে স্যার। গুলি উপর থেকে নিচ দিকে এসছে স্যার। এটাই হচ্ছে আজকে সিসিটিভি ফুটেজ। ঠিক আছে। তাহলে গুলি পিঠে লেগেছে। তাহলে হতে পারে অভিজিৎ সিকিউরিটি গার্ড এইভাবে দাঁড়িয়েছিল, এই দিকে তাকিয়ে, গুলি পিঠে উপর থেকে নিচের দিকে। তার মানে অভিজিৎ এই দিকে ওপর থেকে গুলিটা আসে, বাইরে থেকে। এটা কি ফুটোটা দেখতে পাচ্ছ কাঁচের মধ্যে? হ্যাঁ স্যার। তাহলে গুলি ওই কাঁচের ভেতর দিক থেকে আসেনি তো, সোজা ওদিক থেকে আসে আর সিকিউরিটি গার্ডের পিঠে ঢোকে,
আর বাইরে বেরিয়ে যায়। স্যার হ্যাঁ, রেকর্ডিং রেডি স্যার। এবার জানা যাবে এখানে ঠিক কি হয়েছিল। আসুন স্যার। হ্যাঁ সুদান, দেখাও। এটা স্যার। গুলি তো দেখছি ডাকাতটা চোখ বুজে চালিয়েছে স্যার। হ্যাঁ অভিজিৎ, গুলি তো চলেছেই। একটা কাজ করুন, একটু পজ করুন, রিওয়াইন্ড করুন। হ্যাঁ, এবার স্লো মোশনে চালান। যতটা স্লো চালানো যায় ততটা স্লো চালান। রাইট স্যার। প্রতিটা ফ্রেম। এক মিনিট, পজ করুন। ওই দেখো অভিজিৎ, ওই ছিনতাইবাজদের গুলি চালানোর আগেই ওই আধ সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে এই সিকিউরিটি গার্ড পড়ে যাচ্ছে, দেখো। ইয়েস স্যার, বিষয়টা স্পষ্ট স্যার যে গুলি বাইরে থেকে চলেছে। এক্স্যাক্টলি। কিন্তু এই গুলিটা বাইরে থেকে আসবে কি করে? ডাকাতরা তো আমার শপের ভেতরে ছিল। দেখুন, এটাও হতে পারে যে ডাকাতদের কোনো পার্টনার বাইরে ছিল আর সে বাইরে থেকে গুলি করেছে। কিন্তু স্যার, যদি এদের পার্টনারের কাছে আসল বন্দুক ছিল, তাহলে এরা নকল বন্দুক নিয়ে কেন এসেছিল দোকান লুট করতে? হ্যাঁ বিবেক, সেটারও খবর আমরা নিয়ে নেব। কাজল, বাইরে গিয়ে খোঁজো খোঁজো ওই গুলিটা যেটাতে এই সিকিউরিটি গার্ড মারা গেছে। আরেকবার চালান তো, দেখি তো আরেকবার। স্যার এই যে স্যার, ওই আসল গুলিটা ওই কোনায় শোকেসের নিচে আটকে ছিল। এটা তো লম্বা গুলি অভিজিৎ, এটা তো মনে হচ্ছে রাইফেলের গুলি। সুদান, তোমার দোকানে চুরি হয়েছে, তোমার সিকিউরিটি গার্ড খুন হয়েছে, কাজে যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে তোমার দোকান আমরা বন্ধ করব। কিন্তু এসিপি সাহেব, আমার ব্যবসা তো পুরো লাটে উঠে যাবে। আই এম সরি সুদান। অভিজিৎ, চলো ওই সামনের বিল্ডিং এর ছাদে গিয়ে একটু দেখি। দেখো, আবার জিজ্ঞাসা করছি, ঠিক ঠিক উত্তর চাই আমাদের। আমি ঠিকই বলছি স্যার। একজন খুন হয়েছে, সে তোমারই মতন সিকিউরিটি গার্ড ছিল, ওর ওপর এখান থেকে গুলি চালানো হয়েছিল। কিন্তু স্যার, আমি তো কোনো আওয়াজই শুনতে পাইনি। তুমি ওই সময় ডিউটিতে ছিলে না? হ্যাঁ স্যার। তাহলে আওয়াজ কেন শোনোনি গুলি চালানোর? স্যার, স্যার এখান থেকে দোকানটা স্পষ্ট দেখা যাচ্ছে। স্যার, এখান থেকে ক্লিয়ার টার্গেট করা সম্ভব। হ্যাঁ অভিজিৎ, মনে হচ্ছে কোনো বড় বন্দুক ব্যবহার করেছিল, টেলিস্কোপিক লেন্স লাগিয়ে। এক মিনিট, এই দেখো অভিজিৎ, এখান থেকেই গুলি চালানো হয়েছিল। জুতোর ছাপ আছে এখানে। হয়তো খুনির হতে পারে স্যার। হ্যাঁ অভিজিৎ। বিবেক, তাড়াতাড়ি দেখো এই জুতোর সাইজ কত, এটা ছাপ তোলো। আর তুমি ওই সময় ডিউটিতে ছিলে না এখানে? হ্যাঁ স্যার। কাজল, খুনি 9 নম্বরের জুতো পরেছিল। এখানে ছাদে কোনো ব্যক্তিকে দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার। দেখেছিলে? যখন এতবার করে তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি দেখেছিলে কিনা, তখন তুমি কেন মুখ বন্ধ রেখেছিলে? স্যার, আমি তো বলতেই চাইছিলাম কিন্তু। বাহ, বলতেই চলেছিলে। কেমন দেখতে ছিল সে? স্যার ও, আরে ভাই, মনে করো, পাথরের মতো দাঁড়িয়ে থেকো না। কেমন দেখতে ছিল লোকটা? স্যার মনে পড়ছে না কেমন দেখতে ছিল। এই বিল্ডিং এ থাকে কি? মনে হয় এই বিল্ডিং এর লোক ছিল না স্যার। তুমি ওপরে কেন এসেছিলে? স্যার, আমি জলের মোটর বন্ধ করার জন্য এসেছিলাম। ওই লোকটা এখানে কোথায় দাঁড়িয়েছিল? যেই আমি ছাদের ভেতর এলাম, ওই লোকটা আমার সাথে ধাক্কা খেলো, আর লোকটাকে কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা গায়েব হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলো, ওই ব্যক্তির হাতে কিছু ছিল? কোনো বন্দুক অথবা কোনো ব্যাগ? না স্যার, ওর কাছে কিচ্ছু ছিল না। ঠিক মতো মনে করে ভেবে চিনতে বলো, ওর হাতে কিছু ছিল? পাক্কা স্যার, আমি একদম ঠিক বলছি, ওর কাছে কিচ্ছু ছিল না। অভিজিৎ, যদিও লম্বা টেলিস্কোপওয়ালা বন্দুক নিয়ে এসে থাকে, তো বন্দুক রাখার জন্য ব্যাগও তো থাকবে। হয়তো ওই ব্যাগ বা বন্দুক কোথাও ফেলে দিয়েছে, না হলে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। খুঁজতে হবে খুব ভালো করে, প্রতিটা কোণা ভালো করে দেখো।
স্যার হ্যাঁ দেখেছ অভিজিৎ, আমার সন্দেহটাই ঠিক। এটা ওরই বন্দুক হবে যে এখান থেকে গুলিটা চালিয়েছিল। আজ ল্যাবটা বেশ ফাঁকা ফাঁকা দেখছি। সোজাসুজি জিজ্ঞেস করো না ভাই, যে ডাক্তার সারিকা কোথায়? না, ওটা আমি সেটা বলিনি। আমি বলছি যে আপনি কিছু জানতে পারলেন কি? বস, যে বুলেটটা তোমরা জুয়েলারি শপ থেকে পেয়েছো, যেটা এর লেগেছিল সেটা এই বন্দুক থেকে ছোঁড়া হয়েছিল। এই বন্দুক থেকে? এই বন্দুকের উপর কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? না বস, বন্দুকের উপর তো কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। পাওয়া যাবেই বা কেন? খুনি তো শার্প শুটার, হয়তো এ গ্লাভস পরে বন্দুকটা চালিয়েছে, আর নয়তো কোনো কিছু দিয়ে পরে এর ওপর থেকে আঙুলের ছাপগুলো মুছে দিয়েছে। আর এই বন্দুকটার ব্যাপারে? বস, এই বন্দুকটা স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছিল, গেট টু অর্ডার। অর্ডার দিয়ে বানানো হয়েছে? সেই জন্য এই বন্দুকের উপর কোনো নাম্বার নেই। আমি এই বন্দুকটাকে ভেতর থেকেও চেক করছি। মানে এখনো চেকিং বাকি আছে? আরে ভাই, তোমরা সময়টা কোথায় দিলে? দেখো, শালুকে অজুহাত দেখিও না। ঠিক আছে, এখন সময় দিচ্ছি আপনাকে, চেক করে নিন আপনি। এক মিনিট। এ দেখো বস, এইখানে এসে খুনি ভুলটা করেছে। এইখান থেকে ও আঙুলের চিহ্ন মুছতে ভুলে গেছে। এই দেখো। বাহ ডক্টর সালুকে, বাহ, কামাল করে দিয়েছেন আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ অভিজিৎ, তোমার থেকে তবু মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায়, নাহলে অন্য লোক তো সব। হ্যাঁ শালুকে, কিছু বলছিলে? না, কিছু না। কে কে এমন লোক যার আঙ্গুলের ছাপ এর মধ্যে রয়েছে? স্যার, একজন সিকিউরিটি গার্ডকে মারার জন্য ওরা এত প্রস্তুতি নিয়েছিল? সেটাই তো বুঝে উঠতে পারছি না যে একজন সিকিউরিটি গার্ডকে মারার জন্য এত বড় প্ল্যানিং কেন। কিছু একটা গোলমাল আছে। হ্যালো, ডাকাতদের গাড়ি পাওয়া গেছে? কোথায়? স্যার, লোক নেশা করে এমন রাস্তায় গাড়ি চালায় যেন মনে করে রাস্তায় আর কেউ নেই। এখানে যদি আর কেউ থাকতো না স্যার, তাহলে সেও মারা যেত। রাস্তায় এই আঁকা বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ? দেখে মনে হচ্ছে গাড়িতে কিছু হয়েছিল। ড্রাইভারের কারোর সঙ্গে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছিল, সেই জন্যই গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। স্যার, আবার ড্রাইভার নেশাগ্রস্ত ছিল না তো? হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু গাড়ির মধ্যে কিছু না কিছু হয়েছে, সেই জন্য এই গাড়িটা ওখানে গিয়ে পড়েছে। স্যার, গাড়ি ঝড়ের গতিতে আসছিল। সে তো বটেই, ওখান থেকে আউট অফ কন্ট্রোল হয়েছে আর এখান থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে। স্যার, হ্যাঁ বিবেক? স্যার গাড়ির মধ্যে ড্রাইভারের লাশ পেয়েছি। আর কেউ নেই? না স্যার। আশ্চর্য বিষয়, এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে দুজন বেঁচেও গেল, পালিয়েও গেল। চলো তো গিয়ে দেখি। আপনি এখানে দাঁড়ান। কিন্তু এই লোকটা এখানে একা পড়ে, আর দুই সঙ্গী এখান থেকে বেঁচে পালিয়ে গেল। স্যার, কোথাও এরকম নয় তো যে ওরা দুজনেই এই ড্রাইভারকে খুন করে পালিয়ে গেছে আর তারপরে এর মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বলে চালাতে চাইছে? হতেই পারে। বিবেক, একটা কাজ করো, গাড়ির ভিতরে গিয়ে একবার দেখো, গাড়িটা খুব ভালোভাবে চেক করো। সাবধানে। এই দেখুন স্যার, হ্যাঁ বিবেক? মাথার পিছনেও স্যার একটা আঘাতের চিহ্ন রয়েছে। তার মানে পিছন দিক থেকে মেরেছে কেউ। কাজল ঠিকই বলছিল, কেউ পিছন দিক থেকে ওকে আঘাত করেছে। এই গাড়ি নিজে থেকে এখানে আসেনি, অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা করা হয়েছে। এই দেখুন, গাড়ির তো কোনো পেপারসই নেই। এটা তো চুরি করেছে। ডাকাতি করার জন্য কেউ নিজের গাড়ি নিয়ে কেন যাবে? সেটা তো ঠিক। স্যার,
যদি বাকি চোরেরা এই অ্যাক্সিডেন্টে আহত হয়ে থাকে তাহলে তারা খুব বেশি দূর কিন্তু যেতে পারবে না স্যার। হ্যাঁ বিবেক, এখান থেকে যাওয়ার জন্য ওরা হয়তো কোনো অটো টোটো নিয়েছে। এখান থেকে বাইরে শহরের আগে চেকপোস্টে একটা অটো স্ট্যান্ড আছে না, ওখানে গিয়ে জিজ্ঞেস করি কেউ দুজন আহত ব্যক্তিকে দেখেছে কিনা। আপনারা মিটার চেক করতে এসছেন? মিটার ঠিকঠাক আছে তো? বেইমানির টাকা কিন্তু সহজে হজম হয় না, বুঝেছো? আমরা সিআইডি থেকে এসেছি। 12:30 থেকে 1টার মধ্যে দুজন এখানে এসেছিল কি, যাদের আঘাত লেগেছিল? হ্যাঁ স্যার, কিন্তু আমি কোনো ঝামেলায় ফেসে যাব না তো? না না, তেমনটা কিছু হবে না। এখানে এসেছিল কিনা বলো। হ্যাঁ স্যার, এসেছিল, দুজন ছিল, খুব রক্ত পড়ছিল, আরেকজনের তো পাও ভেঙে গিয়েছিল। কে নিয়ে গিয়েছিল ওদের এখান থেকে? শেরু নিয়ে গিয়েছিল। সেই লোকটা আছে এখন এখানে? ও তো এখন ওর বাড়িতেই আছে। এই চিরুর কাছে মোবাইল আছে তো? হ্যাঁ স্যার, ফোন নাম্বার আছে তো? বিবেক, ফোন করো। এই নিন স্যার, এই নম্বরটা। হ্যালো শেরু, আমি সিআইডি থেকে কথা বলছি, সাব ইন্সপেক্টর বিবেক। আচ্ছা, আজকে 12:30 থেকে 1টার মধ্যে তুমি দুজন লোককে কোথাও নিয়ে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, রক্ত পড়ছিল। আচ্ছা, তুমি ওদের হসপিটালে নিয়ে গিয়েছিলে না? না? তাহলে ঠিক বলছো তো তুমি? মিথ্যে বলছো না তো? তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। ওকে, ইয়া, থ্যাঙ্কস। স্যার, শেরু বলছিল যে ওদের শিপ্রা মার্কেটে নামিয়ে এসেছিল। শিপ্রা মার্কেট? হ্যাঁ স্যার, কোনো পুষ্পাঞ্জলির দোকানের সামনে নামিয়েছিল। পুষ্পাঞ্জলি দোকান? চলো খুঁজে দেখি। স্যার, ওই যে পুষ্পাঞ্জলি নামের দোকানটা। আসুন স্যার, খুব ভালো সময় আপনারা এসেছেন। ফেস্টিভ্যাল চলছে, যেটাই নেবেন 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট? আরে বাহ! আমার স্ত্রী যদি এটা জানতে পারে না, খুশিতে একেবারে পাগল হয়ে যাবে। আপনার স্ত্রী কোথায়? ওই ফ্রেডি, সব জায়গায় বউয়ের কথা বলা খুব দরকার নাকি? না, দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি ব্যাপার স্যার? এখানে 1টা-1:30 নাগাদ দুজন অটো করে এসেছিল কি, আঘাত লেগেছিল আর রক্ত বইছিল। আপনারা কুনালের কথা বলছেন না তো? কুনাল? হ্যাঁ স্যার, ওই তো এসেছিল। মনে হচ্ছিল ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এখানে কেন এসেছিল? এই কাছেই থাকে ও। কোথায় থাকে? ওই সামনে বাড়ি ওর। দরজাটা তো খোলাই আছে দেখছি। দেখতে পাচ্ছি ফ্রেডি। খুব ভালো হয়েছে যে দরজাটা খোলাই আছে। আজ আবার আমার দরজা ভাঙতে একদম ইচ্ছা করছে না, তা নাহলে দরজা না একেবারে টুকরো টুকরো করে দিতাম। সে কথা বলো না। মাই গড! স্যার, এদের মৃত্যু অ্যাক্সিডেন্টের আঘাতে হয়েছে নাকি এদের কেউ খুন করেছে? না বিবেক, অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়নি। গুলির চিহ্ন এখানেও। দুজনকে গুলি করা হয়েছে। স্যার, ঘরের অবস্থা থেকে তো মনে হচ্ছে না হাতাহাতি হয়েছিল। যে এদের মেরে থাকুক, এরা হয়তো ওকে চিনতো। গুলি চলার আওয়াজ বাইরে থেকে শোনা গেল না কেন? এমনও তো হতে পারে যে খুনি বন্দুকে সাইলেন্সার লাগিয়ে এই রেখেছিল। যে গয়না লুট করা হয়েছে না, খুনগুলো নিশ্চয়ই সেই কারণেই হচ্ছে। একটু দেখো তো ওই গয়নাগুলো এখানেই আছে কিনা এখনো। সব হ্যাঁ বিবেক, এই দেখুন সব, জ্যাকেটস, মাস্ক, গ্লাভস আর নকল বন্দুক স্যার। হয়তো চুরি করার সময় ওরা এগুলোই হয়তো ব্যবহার করেছিল স্যার। স্যার, গয়নাগুলো এখানে স্যার। সমস্ত জুয়েলারি একই রকম আছে। জুয়েলারি সবই রয়েছে এখানে? তাহলে এদেরকে খুন করলো কে? এটা কোনো সোজা সাপটা রবারির কেস নয়। প্রথমে জুয়েলারি শপে রবারি হয়েছে, ওয়াচম্যানকে খুন করা হয়েছে।
আর তারপর ডাকাতদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ড্রাইভারকে খুন করা হয়, আর এখন এই দুজনকে খুন, আর গয়না একই রকম রয়েছে। স্যার আমার মাথা পুরো ঘুরে গেছে স্যার। আরে ফ্রেডি, যখন তোমার মাথা চালানোর দরকার হয় তখন তোমার মাথা ঘুরতে থাকে। তুমি যাও বাইরে গিয়ে হাওয়া খাও। আরে স্যার, এটা হাওয়া খাওয়ার কথা হচ্ছে না, এই কেসটা এখন একটু বেশি কমপ্লিকেটেড হয়ে পড়েছে। থ্যাংক ইউ ফ্রেডি। ভাগ্যিস তুমি বললে যে কেসটা কমপ্লিকেটেড, না হলে তো আমরা জানতেই পারতাম না। যে ব্যক্তি এই রাবারির প্ল্যানটা করেছে সেই এই প্রত্যেকটা খুন করেছে। যারা একসময় ওদের সঙ্গে যুক্ত ছিল, একটার পর একটা তাদের খুন করে চলেছে। ফোন কোথায় বাজছে? এই পেয়ে গেছি ফোন স্যার। হতে পারে এই চোরেদের মধ্যেই কারুর হবে এটা। তুলবো নাকি? স্পিকারটা অন করে দাও। আর শোনো, স্টাইলে কথা বলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কুনাল বলছি। তোমার গলায় কি হয়েছে? ওই ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, গলাটা একটু বসে গেছে। শোনো, লোহা কিন্তু গরম আছে, আজ রাতেই হাতুড়ি পিটতে পারি আমরা। কোন হাতুড়িটা? আরে ইডিয়েট, আজ রাতে আমরা রবারিটা করতে পারবো। এরকম সুযোগ আর পাবো না কিন্তু। রবারি? আমার একটা রবারি? রবারির কথা শুনে তোমার হাওয়া বেরিয়ে গেল কেন? না না, এই তো সবেমাত্র একটা রবারি করলাম, এত তাড়াতাড়ি আরো একটা রবারি? আচ্ছা আমাকে বলো তো, আমার নামটা কি? তুমি নিজের নামটাও জানো না? আমি তো জানি, কিন্তু তুমি কি জানো আমার নাম কি? না আসলে হলো কি, হ্যালো, কেটে দিয়েছি। কোন নাম্বার থেকে ফোন এলো? ল্যান্ডলাইনের নাম্বার স্যার, 1792340093। বিবেক, একটু খোঁজ নিয়ে দেখো কোথাকার ল্যান্ডলাইন এটা। যদি এই মেয়েটি রাবারির জন্য এদেরকে খুন করে থাকে, এর অর্থ জানে না যে এদেরকে খুন করা হয়েছে। কিন্তু মেয়েটা আসলে কে? স্যার, এই মহিলার ফোন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা চুরিই করে। ঠিক আছে স্যার, একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে? যে জুয়েলারি শপে চুরি হয়েছিল, এই ফোনটা সেখান থেকেই এসেছে। কি বলছো তুমি? যেখানে রাবারি হয়েছে ফোন সেখান থেকে এসছে? তার মানে মেয়েটা জুয়েলারি শপের মধ্যে রয়েছে। স্যার, আপনারা আমাকে এখানে কেন রেখেছেন? তোমাকে আমরা বলেছিলাম না যতক্ষণ অনুসন্ধান শেষ না হয় তুমি এই দোকানটা খুলবে না? হ্যাঁ, আমি বলেছিলাম, তার জন্য দোকান খুলিনি। দোকান যদি আপনি না খুলে থাকেন তাহলে ফোনটা করলো কে এখান থেকে? আমার দোকান থেকে ফোন গেছিল। অসম্ভব। 1792340093, এই নাম্বারটা আপনারই দোকানের তো? হ্যাঁ, আমার দোকানেরই। এই মোবাইলটা এসেছে আপনার দোকান থেকে কল। দোকান থেকে ফোন কি করে যেতে পারে? এই নাম্বারের কোনো প্যারালাল লাইন আছে তোমার বাড়িতে অথবা অন্য কোথাও? কোনো প্যারালাল লাইন নেই স্যার। তো তাহলে বলো তোমার দোকান থেকে ফোন এলো কি করে? আরে স্যার, আপনারাই তো তালা লাগিয়ে গেছেন, আর চাবিও তো আপনাদের কাছে, আর আপনারা তো সিলও করে গেছেন, তাহলে আমি কি করে খুলবো? দোকানে ঢোকার আর কোনো রাস্তা নেই তো? কোনো রাস্তা নেই। তাহলে একটা বিষয় পরিষ্কার, মেয়েটা এখনো ভেতরেই আছে। মেয়ে আর ভেতরে? ভেতরে গিয়ে দেখা যাক, সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নিখিল, আসুন। তালা খোলো। হ্যাঁ, আসুন স্যার। দেখুন দেখুন, এখানে কেউ নেই। টেলিফোন এক্সচেঞ্জের লোকেরা আপনাদের ভুল ইনফরমেশন দিয়েছে। এই দোকানের নাম্বারটাই কুনালের মোবাইলে পরিষ্কার দেখা গেছে, ফোন ওখান থেকেই করা হয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে মেয়েটা কোথায়? সেটাও এখনই জানতে পারা যাবে। খোঁজো সবাই। স্যার, এটা আবার আত্মা টাত্মার ব্যাপার নয় তো? হতে পারে এই দোকানটায় কোনো মহিলার আত্মা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ফ্রেডি, আমারও কেন জানি না মনে হচ্ছে এটা কোনো আত্মা টাত্মাই হবে বোধহয়। আর এটা জানার জন্য আজ রাতে তোমায় এখানে একাই থাকতে হবে। এটা কি সিমেন্ট আর পেইন্ট? আপনি মজা করছেন না স্যার? ফ্রেডি, ডিউটির টাইমে আমি মজা করি না। স্যার, হ্যাঁ সচিন, কিছু পেলে নাকি? এই দেখুন স্যার, এই পেইন্ট আর সিমেন্ট
এখানে পড়েছিল। এখানে কোথা থেকে এলো? সিলিংয়েও তো কোনো দাগ নেই, তাহলে কি দেয়াল থেকে পড়লো নাকি? ও মাই গড! এবার বলুন, এটা কি জিনিস? জানি না স্যার, এটা আমার দোকানের দেওয়ালে কি করে এরকম গর্ত হলো। তোমার দোকানের এই দেওয়ালটা এত বড় একটা গর্ত আছে আর তুমি জানো না কে করেছে এটা? দেখা যাক গর্তের ওপারে কি আছে। আরে ব্যাংকের লকার কেন নড়াচড়া করছে? ভূত 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 আসছে। আপনারা কারা? আরে এ তো দেখছি ব্যাংকের লকার একটা। আপনারা কারা? এখানে কি করছেন? আপনি কে? আমি ম্যানেজার ব্যাংকের। কিন্তু আপনারা এখানে কি করছেন? চিন্তা করবেন না, আমরা হলাম সিআইডি অফিসার, আর ব্যাংকে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কেন স্যার? দেখুন, আমরা সন্দেহ করছি আপনাদের এই ব্যাংকে কয়েকদিনের মধ্যেই ডাকাতি হবে। ডাকাতি আমার ব্যাংকে? এই যে দেওয়ালের গর্তটা আছে এর ওপারেই একটা জুয়েলারি দোকান আছে যেখানে ডাকাতি হয়েছিল, আপনি জানেন তো? হ্যাঁ স্যার, আমি জানি। আর আমাদের মনে হচ্ছে যে এর পরের নাম্বার আপনার ব্যাংকেরই। আমার ব্যাংকে? হ্যাঁ। কিন্তু স্যার, কেন স্যার? দেখুন, আপনি আপনার ব্যাংকের টাকাগুলো চেক করে নিন, সব ঠিক আছে কিনা দেখে নিন। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, এই গর্তটা যে করেছে সে ওই দোকানটার দিক দিয়ে গর্তটা করেছে নাকি এই ব্যাংকের দিক দিয়ে করেছে? স্যার, আমার ব্যাংকের থেকে এই দেওয়ালে কেন গর্ত করবে স্যার? স্যার, আমার ব্যাংকের লকারের দরজা সবসময় তালা লাগানো থাকে স্যার। যদি স্যার আমার ব্যাংকের থেকে কেউ দেওয়ালে ওই গর্ত করেই থাকে, স্যার এই লকার থেকে কেউ না কেউ কিছু না কিছু নিতই স্যার। ম্যানেজার বাবু, দেওয়ালে গর্তটা কে করেছে আমরা ঠিক খুঁজে বের করব। অপরাধীদের খুঁজে বের করাটাই আমাদের কাজ। কিন্তু এখন মনে হচ্ছে যে আপনার ব্যাংকেও কোনো গন্ডগোল হতে চলেছে। কেউ বেশ বড় সড়ো প্ল্যানিং করেছে আপনার ভল্ট রুমে ডাকাতি করার জন্য। তাহলে তাহলে আমার ব্যাংকে কিছু হবে না তো স্যার? স্যার, আপনারা এখন এসে গেছেন না স্যার? কিছু হবে না তো স্যার? হবে। ছিনতাইবাজদের ধরার জন্যে জাল তো পাতেই হবে। অভিজিৎ, এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের হিসেব মতো যে ক্যামেরাগুলো ফিট করা হয়েছে ব্যাংকে আর জুয়েলারি শপে, স্যার 5:30 বাজতে চলেছে, ব্যাংক তো বন্ধ হতে চলেছে, কিন্তু এখনো ডাকাতরা তো এলো না। আসবে আসবে অভিজিৎ, মনে হচ্ছে ব্যাংক বন্ধ হওয়ার পরে এরা আসবে। স্যার, আমাদের অফিসের 2 জায়গাতেই রয়েছে, জুয়েলারি শপেও আর ব্যাংকেও। প্রত্যেকটা ব্যক্তির উপর নজর রেখেছে। ফ্রেডি, নিজের চোখ আর কান ভালো করে খুলে রেখো। একদম খোলা আছে, আমার চোখ কান সবসময় খোলা থাকে। ফ্রেডি যেখানে আছে সেখানে কেউ উড়াবাড়ি করতে পারবে না। গুড, তাহলে পজিশন নিয়ে নাও। অভিজিৎ, একবার সবাইকে ফোন করে দেখো তো কন্ট্রাক্টটা ঠিক আছে তো? স্যার। হ্যাঁ হ্যাঁ দয়া, সব ঠিক আছে? এখনো তো ঠিকই আছে সব। একবার ওই বাকি অপরাধীদের হাতে যদি পেয়ে যাই তো। গন্ডগোল করে দিও না ভাই। না না, হালুয়া বানাবো না, তবে যদি এসে পড়ে একবার তাহলে নিজের পায়ে হেঁটে ফিরবে না। তুমি রয়েছো কোথায়? এখানে ব্যাংকেই আছি, এক কোণে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। সচিন। হ্যাঁ স্যার। সতর্ক আছো তো? আমি আর ফ্রেডি দোকানের সামনে আছি স্যার, এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নজর রাখো, সব ঠিকঠাকই আছে স্যার। আমি একটা লোককে দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখছি, ওই দোকানটার ওখানে যাচ্ছে। এই তুই দাঁড়া দাঁড়া ওখানে। এইমাত্র তুই কি করলি এখানে? এটা আমি ফেলিনি। কি আর কি করছেন? আর কি রবারি করতে এসেছিস? রবারি? পাগল হয়ে গেছেন নাকি স্যার? এই কাগজের টুকরোটা তুই ফেললি তো? কাগজটা তো দেখছি খালি, কি ছিল এর মধ্যে? তেলে ভাজা খেয়ে ফেলেছি। তেলে ভাজা? এই নে ধর, এটা নিয়ে গিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলবি।
কি স্যার আপনি ফেলে দিন না। আমি একজন সিআইডি অফিসার। সিআইডি অফিসার? শহরকে নোংরা করার অপরাধে তোকে আমি জেলে পুরতে পারি, বুঝেছিস? না স্যার, ফেলে দিচ্ছি, যাও। ফেলে দিচ্ছি। গুড ফ্রেডি, আই এম রিয়েলি ইমপ্রেসড। এই শহর নোংরা করা লোকগুলোকে না এভাবেই বলা উচিত। স্যার এমনটা নয় তো যে আমরা এখানে নজর রেখে বসে আছি আর ওই ডাকাতটা অন্য কোনো ব্যাংক লোটার প্ল্যান করছে? না অভিজিৎ, দেখো আমরা অন্তত এইটুকু তো জানি যা কিছু ঘটতে চলেছে এখানেই হবে। আর ডিটেকশনে সূত্র যতই ছোট হোক না কেন তাকে তো আমরা এড়িয়ে যেতে পারি না। আমাদের পুরো ডিটেকশনটা ওই ছোট্ট সূত্রের উপর নির্ভর করে। ইয়েস স্যার। আর এখানে জুয়েলারি শপে তো এত বড় একটা ফুটো রয়েছে। হ্যাঁ, কিন্তু অভিজিৎ ওই ফোন কলটাও তো আছে যেটা ফেরদি শুনেছিল ওই ছিনতাইবাজের মোবাইলে মেয়েটার কথা। ওতেও বলছিল না যে লুট করার পুরো প্ল্যানটা তৈরি হয়ে গেছে। ইয়েস স্যার। হ্যাঁ দয়া, ব্যাংক বন্ধ হতে চলেছে, সবাই বেরিয়ে যাচ্ছে। খুব সাবধানে নজর রাখো, ওকে? এই চোররাও না কখনো সঠিক টাইমে আসে না। আরে আমাদের দেখে শেখ কি করে টাইমে আসতে হয়। মশা ছাড়া এখানে আর কিছুই দেখছি না। ফ্রেডি, কেউ না কেউ নিশ্চয়ই আসবে, যে কোনো সময় আসতে পারে। চারিদিকে ভালো করে নজর রাখো। সাড়ে 8টা বেজে গেছে স্যার। ডাকাতদের তো কোনো খোঁজ খবর নেই। ব্যাংক তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো কেউ এলো না তো। স্যার, হ্যাঁ, এই জুয়েলারি শপের মধ্যে মেয়েটা কি করে ঢুকলো? সচিন তো ওখানে দাঁড়িয়ে আছে, মেয়েটা ভেতরে ঢুকলো কি করে? হ্যালো সচিন, একটু আগে জুয়েলারি শপে কোনো মেয়ে কি ভিতরে ঢুকেছে? না স্যার, এখানে তো কেউ আসেনি। জুয়েলারি শপের মধ্যে মেয়েটা রয়েছে আর ক্যামেরায় দেখাও যাচ্ছে। স্যার আমরা তো দোকানের সামনেই আছি, আমি আর ফ্রেডি এখান থেকে নড়িনি। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, এই মেয়েটা আগে থেকেই ভেতরে ছিল, আগে থেকেই। এই ক্যামেরায় কি লাগিয়ে দিয়েছে স্যার? কিছু দেখা যাচ্ছে না। কালো রঙের কিছু অভিজিৎ। স্যার এই যে এখানে, এটা তো ব্যাংকের লকারের ভেতরে। আমার মনে হয় অভিজিৎ মেয়েটা সেই মেয়েটাই হবে যার গলা ফেডরিক সেল ফোনে শুনেছিল। মনে হয় মেয়েটা ব্যাংকের সমস্ত রাস্তা চেনে। স্যার জুয়েলারি শপের মধ্যে যে হোলটা তৈরি ছিল না, ওখান থেকে হয়তো লাফিয়েছে। হ্যাঁ। আরে স্যার, এই ক্যামেরাটায় কিছু লাগাচ্ছে। ও মাই গড, কিছু দেখা যাচ্ছে না। ফোন করো, ফোন করো। হ্যালো দয়া, দয়া, ব্যাংকের মধ্যে একটা মেয়ে রয়েছে। মেয়ে? হ্যাঁ, তাড়াতাড়ি দেখো ওকে। ম্যানেজার বাবু, তাড়াতাড়ি আসুন, ভল্ট রুম খুলুন, কুইক স্যার, কুইক ভল্ট রুম খুলুন। স্যার হয়েছেটা কি? ফ্রেডি, এটা কি করে হতে পারে? কি করে বলি? বলছি ভেতরে নাকি একটা মেয়ে ঢুকেছে। স্যার কি হয়েছে এটা বলবেন তো? আপনি আগে ভল্ট রুমটা খুলুন প্লিজ, কুইক। আচ্ছা আচ্ছা, খুলছি খুলছি। আসুন স্যার, আসুন। আরে মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, ও তো এই ভল্ট রুমেই ছিল। এটা স্যার সোনার বিস্কুটগুলো উঠাও। স্যার আমার চাকরি চলে যাবে স্যার। স্যার দেখুন, তালা তো লাগানোই আছে, মেয়েটা এখান দিয়ে যায়নি। ব্যাপারটা কি? কালকে বন্ধ দোকান থেকে ফোন এসেছিল আর আজকে বন্ধ দোকান থেকে ওই মেয়েটা সোজা ব্যাংকে ঢুকে গেল। খোলো তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি ওই পেন্টিং এর সামনে যাই। এই দেখুন স্যার, পেন্টিং এখানে রাখা আছে, এখান থেকে গিয়েছে মেয়েটা। অভিজিৎ, চলো ব্যাংকের এই ভেতরটা যাই। সচিন, ফেডরিক, তোমরা এই দিকটায় থাকো, দেখো কিছু পাওয়া যায় কিনা। অভিজিৎ, দা স্যার, কোথায় ওই মেয়েটা? কোথায়? স্যার মেয়েটা তো এই ভল্ট রুমে কোথাও নেই স্যার। আর ওদিকে সোনার বিস্কুটও গায়েব হয়েছে লকার থেকে। গোল্ড বিস্কিটও গায়েব রয়েছে? হ্যাঁ, আর স্যার মেয়েটা এই দরজা দিয়ে বেরোতে পারবেই না, কারণ ভল্ট রুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। বুঝে উঠতে পারছি না, যে দরজাটা বাইরে থেকে বন্ধ, ওই দোকানের দরজাটা বাইরে থেকে বন্ধ করা আছে, তাহলে মেয়েটা গেল তো গেল কোথায়? আর তাছাড়া ও জানতো যে আমরা ওর ওপর নজর রাখছি, সেই জন্য ওই ক্যামেরার ওপরে কালো রং লাগিয়ে দিয়েছে। ও জানতে পারলো কি করে যে আমরা ওর ওপরে নজর রাখছি? কিছু বুঝে উঠতে পারছি না। যদি ওই মেয়েটা এর ভেতরে না থাকে তাহলে ও নিশ্চয়ই ওই জুয়েলারি শপেই আছে। দেখতে হবে, চলো। সব জায়গা খুঁজে ফেলেছি স্যার, মেয়েটা কোথাও নেই। এটা কি করে হতে পারে?
মেয়েটা না ব্যাংকের ভল্টে আছে, না এখানে জুয়েলারি দোকানে, তো তাহলে কোথায় যেতে পারে? কিন্তু তার থেকেও বড় কথা স্যার এটা যে বন্ধুর দোকানের মধ্যে ওই মেয়েটা এলো কি করে? নিখিল ও আসেনি, ও আগের থেকেই এখানে ছিল, কোথাও লুকিয়ে ছিল। অভিজিৎ, এই মেয়েটার রহস্য ওই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি বলতে চাইছেন ওই নকল বন্দুকের রাবারের সঙ্গে? হ্যাঁ, ওই নকল বন্দুক নিয়ে লুটপাট। আমাদের ওই দিনের ফুটেজটা আর একবার দেখতে হবে। সচিন, ফুটেজ দেখাও। স্যার, এই কালো কাপড় পরা মেয়েটা তো সেই যাকে আমরা একটু আগে ফুটেজে দেখেছিলাম বটরুমে। হ্যাঁ অভিজিৎ, এটা তো সেই মেয়েটাই। সচিন, জুম করো ওর ওপরে। এবার দেখতে হবে ও কি করতে চলেছে। এই মেয়েটা তো এই রুমটার দিকেই আসছে দেখছি। আমি তোমাকে আগে বলেছিলাম না, এই মেয়েটার রহস্য ওই চুরির সাথে জড়িয়ে আছে। ওই চুরির ফায়দা নিয়ে এই দেওয়ালে একটা গর্ত করেছে। কিন্তু স্যার, কেউ এত বড় গর্ত এত তাড়াতাড়ি কি করে তৈরি করবে? এটা একদিনের কাজ নয় দয়া, বেশ কয়েকদিন ধরে এই কাজটা এখানে করেছে। নিশ্চয়ই ও এখানে লুকিয়ে থেকে এই সমস্ত কাজ করেছে। আমার তো মনে হয় ও এখনো এখানে লুকিয়ে আছে। নিখিল, সুদানকে ডেকে নিয়ে এসো। এই কেসে তো অনেক কিছুই ঘটেছে স্যার। প্রথমে এই জুয়েলারি শপে লুটপাট, তারপরে ওই সিকিউরিটি গার্ডের মৃত্যু, তারপরে ওই দুজন চোরের মৃত্যু, আর তারপরে এই মেয়েটা সেও উধাও। আমি এখনো বলছি এটা নিশ্চয়ই কোনো চুপ করো তুমি, মাথা খারাপ করে দিচ্ছে। সুদান, বলো। হ্যাঁ স্যার। তোমার দোকানের দেওয়ালে এই গর্তটা কি করে হলো? কে করেছে এটা? আমি জানি না স্যার এই ব্যাপারে। কেন জানো না? এমনি এমনি তো হয়নি। স্যার, আপনি আমার কথায় বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না এই ব্যাপারে। তোমার ওপর আমার এক ফোঁটা বিশ্বাস নেই, বুঝেছো? স্যার, জানি না আমি কিছু। এখনই সব জানা যাবে, বুঝেছো? এইটা তোমার স্টোর রুম তো? হ্যাঁ। খোলো, আমরা দেখতে চাই। আপনি এখানেই দাঁড়ান। সচিন, ভালো করে চেক করেছো তো? মেয়েটা গেল তো গেল কোথায়? দেখো তো, একটু ভালো করে দেখো তো, দেখো। ওই সোফার পিছনটা দেখো। দয়া, এই ক্যাবিনেটটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। দেখো তো একটু। মাই গড, মেয়েটা তো ভেতরে রয়েছে। এই মেয়ে, বেরিয়ে এসো, এসো, বেরিয়ে এসো। কাজল, দেখো তো একটু। এই ওঠ 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 ওঠ। স্যার, এ তো মরে গেছে। মেয়েটা মারা গেছে? কিন্তু একটু আগে তো আমরা দেখলাম একে ব্যাংকের মধ্যে ঢুকতে। এর শরীরে কোনো চোট আঘাতের চিহ্নও নেই। এই যে সুদান, এই মেয়েটা আসলো কি করে এখানে? কে এই মেয়েটা? স্যার, আমি জানি না স্যার, ওই মেয়েটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। তোমার দোকানের এটা স্টোরেজ রুম। কে এই মেয়েটা, সত্যি করে বলো। এই লাশটা এখানে কি করে এলো আমি কিচ্ছু জানি না স্যার। একটা কথা বলবো, এই কাজ অন্য কারো নয়, এটা শুধু তোমারই কাজ। স্যার না। তুমি করনি, তাহলে তোমার দোকানের কোনো লোক এই কাজ করেছে। এই ক্যাবিনেট স্পেশাল অর্ডার দিয়ে বানানো, যাতে তুমি এসব করতে পারো। কে? আমি আমার অফিসের সব ফার্নিচার বানিয়েছি স্যার, কিন্তু এই ক্যাবিনেটটা বানাইনি। তাহলে এই ক্যাবিনেটটাও সেখানেই বানানো হয়েছিল যেখানে বাকি ফার্নিচার তৈরি হয়েছে। কোন দোকান থেকে বানিয়েছে সব? আপনি দেখুন, আপনার পছন্দ হলে আমায় বলুন। নমস্কার। নমস্কার। আমরা একটা ক্যাবিনেট বানাতে চাইছি যার ভেতরে এই লোকটা ঢুকতে পারবে। কেন মজা করছেন স্যার? ওনাকে কি ক্যাবিনেটের ওপরে বসতে হবে না ভেতরে ফিট করতে হবে? না না না, ক্যাবিনেটের ভেতরে। যদি ওনাকে ভেতরে ফিট করতে হয় তাহলে 6 ফুটের ক্যাবিনেট বানাতে হবে স্যার। আরে সেটা কেন হতে যাবে? যখন একটা 5 ফুটের মেয়ে একটা 3.5 ফুটের ক্যাবিনেটের মধ্যে ঢুকতে পারে, তখন এই লোকটা ঢুকতে পারবে না? স্যার, কোন মেয়ে আর কি ক্যাবিনেট স্যার? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এবারে ঠিকঠাক বলে দে। স্যার, আমি কিচ্ছু করিনি। পাঞ্জাটা দেখেছিস? একটা পড়লে না তোর? বল। আচ্ছা, সুদানের জুয়েলারি শপের ফার্নিচার তুমি বানিয়েছো তো? ওর দোকানের ফার্নিচার আমারই দোকানে তৈরি হয়েছে। আর একটা ক্যাবিনেটও বানিয়ে দিয়েছিলি যার ভেতরে পেছন দিক থেকে কেউ লুকিয়ে বসতে পারে। কে? না স্যার, এরকম কোনো ক্যাবিনেট বানাইনি আমি। তাহলে কে বানিয়েছে? স্যার, ওই ক্যাবিনেট নিশ্চয়ই কুনাল আর হিমাংশু বানিয়েছে। ওই দোকানের কাজ ওরাই করতো, কিন্তু ওর দোকানের ফার্নিচার তৈরি করার পর ওরা আমার এখানে কাজ করাই ছেড়ে দিয়েছে। এরা দুজন কোথায় এখন, কিছু জানা আছে? না স্যার, আমি জানি না। আচ্ছা, এটা বলো যে এই দুজন কি শিপ্রা মার্কেটের ওই পুষ্পাঞ্জলি দোকানের সামনে থাকে? হ্যাঁ, ওখানেই থাকে। কিন্তু আপনারা কি করে জানলেন? ওসব বাদ দাও, আগে এটা বলো, এই মেয়েটাকে ওদের সাথে কখনো দেখেছো?
কিন্তু এ তো হ্যাঁ, মেয়েটা খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। কুণাল আর হিমাংশুকেও খুন করেছে কেউ। কে হতে পারে যে এক এক করে সবাইকে মারছে? জানিস কিছু তুই? হ্যাঁ, না স্যার। এবার সত্যিটা বল, বুঝেছিস? স্যার আমি কিছু জানি। এত বছর ধরে আমি এত কেস দেখে এসেছি, তবুও এখন পর্যন্ত জোর দিয়ে এটা বলতে পারবো না যে ক্রাইমের সমস্তটাই আমি দেখে ফেলেছি। এটাই দেখো। অদ্ভুত ব্যাপার, এই বাক্সের মধ্যে এতক্ষণ বেঁচে কি করেছিল? এই মেয়েটা হয়তো কোনো জিমন্যাস্ট হবে বা সার্কাস টার্কাসে কাজ করতো, সেই জন্যই ওর পক্ষে এই বক্সে থাকাটা এতটা সহজ হয়েছে। অভিজিৎ, যদি বাক্সের মধ্যে মেয়েটার বসে থাকাটা সহজ হতো, তাহলে এর মৃত্যু দম বন্ধ হয়ে কেন হবে ভাই? এই মেয়েটা দম বন্ধ হয়ে মারা গেছে? হ্যাঁ বস, সাফোকেশনের জন্য মরেছে, সাফোকেশন। কারণ মেয়েটি এই বাক্সের মধ্যে দম নিতে পারেনি, এর শ্বাস বন্ধ হয়ে গেছে আর এ মারা গেছে। দেখো সালুকে, এটা তুমি কি বলছো? এই মেয়েটা কাল থেকে এই বক্সে লুকিয়েছিল যখন ছিনতাইবাজরা ওই জুয়েলারি শপে ঢুকেছিল। আর যদি দম আটকেই মারা যায় তাহলে তো কখন মারা যেত? হ্যাঁ, সাফোকেশনে কোনো মানুষ কতক্ষণে মরবে? 1-2 ঘন্টার মধ্যে তো মরেই যাবে। এই মেয়েটা এই বক্সেই ছিল, এই বক্স থেকে বেরিয়ে ব্যাংক লুটেছে, তারপর আবার এই বক্সে ঢুকেছে। আর তাছাড়া আমরা যখন ওই জুয়েলারি শপের মধ্যে তদন্ত করছিলাম তখন ও একটাও আওয়াজ করেনি। বস, আমি এসব কিচ্ছু জানি না, তবে আমার মনে হচ্ছে ব্যাংক লুট করার পর এই বাক্সে এমন কিছু ঘটেছে যে ওর সাফোকেশন হয়েছে আর ও মারা গেছে। আরো একবার এই বাক্সটাকে চেক করব। আরে ভাই, বস দেখো, এই দেখো। হ্যাঁ, এটা তো স্লাইডার। মনে হয় এই স্লাইডারের কারণেই ও ভেতরে শ্বাস নিতে পারতো। আরে, এটা তো বাইরে থেকে বন্ধ হচ্ছে। হ্যাঁ, তার মানে কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, আর হাওয়া ঢোকার জন্য কোনো জায়গা ছিল না। মেয়েটা তো দম বন্ধ হয়ে মারা গেছে। যদি বাইরে থেকে বন্ধ করা হয় তো 1 মিনিট দাঁড়াও। এই দেখো বস, খনি এখানে এসে ভুলটা করেছে। তাহলে সালুকে আমাদের রেকর্ড থেকে এটা চেক করো না, কার আঙ্গুলের ছাপ আছে এতে। চলো। এই দেখো বস। মাই গড, এ তাহলে? আরে আর কতক্ষণ এরকম মুখ ঝুলে বসে থাকবি শঙ্খ? আরে আমি জানি যে তোর ওই ফেভারিট স্নাইপার গান তোর হাত থেকে চলে গেছে। আরে আমার ভাই, দেখ এদিকে দেখ। এই মুহূর্তে আমাদের কাছে এত টাকা আছে না যে ওরকম 100খানা বন্দুক আমি তোর জন্য আনতে পারি। আরে তুই এটা বুঝতে পারবি না, ওটা শুধু আমার বন্দুক ছিল না, আমার সন্তান ছিল। কত যত্ন করে রেখেছিলাম। এখন কি করবি? কোনটা করা উচিত আর কোনটা নয় সেটা আমরা ঠিক করব। আপনারা? হ্যাঁ, আমরাই। তোমার মুখোশটা খুলে গেছে এবার। মুখোশ খুলে গেছে? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই তোমার সাথে লোকটাকে? স্যার জানি না, কে আমার বাড়িতে ঢুকে গেছে আর আমাকে বিরক্ত করছে। আরে এটা কি তুই বলছিস? কে ভাই তুই? কেন এসেছিস? কেন বিরক্ত করছিস? দেখ ভাই, তুই কিন্তু ঠিক করছিস না। তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না, আমি তোকে বলে দিচ্ছি। 4-4টে খুন করে আর এখন এই নাটক করে তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? 4-4টে খুন, নাটক? কি খুনের ব্যাপারে কথা বলছেন আপনি? কোন খুনের কথা বলছি? এবার বল, কে? ও কি নাম জানি, খুব ভালো শার্প শুটার। হ্যাঁ স্যার, আমি ছাদ থেকে এর ওয়াচম্যানকে গুলি মেরেছিলাম। টাকার লোভে পড়ে নিজের ওয়াচম্যানকেই তুই খুন করালি? যে ওয়াচম্যানটা সততার সঙ্গে ডিউটি করে নিজের পরিবারের ভরণ পোষণ করছিল, তুই একবারও ভাবলি না যে ওর ফ্যামিলিটার কি হবে? আর তোমরা টাকার লোভে পড়ে হিমাংশু, জিয়া আর কুণালকে মেরে ফেললে? আপনি ঠিকই বলছেন স্যার, টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। কেন মারলি ওদের?
ওরা তো তোকেই সাহায্য করছিল আর ওই মেয়েটা তো সারাদিন কেবিনটাই বসেছিল। আমি বারণ করেছিলাম স্যার, কিন্তু আমার কথা শোনেনি। ও বলল যে সোনার ভাগ ওদের কেন দিতে যাব, যদি মেরে দিই পুরোটাই আমরাই পাবো। আচ্ছা তুই নিজেরই জুয়েলারি শপে ডাকাতি কেন করালি? কেননা আমরা জানতাম স্যার, যদি আমরা ব্যাংকে ডাকাতি করতাম তাহলে আপনারা ঠিক আমাদেরকে খুঁজে বের করে দিতেন। তাই জন্য আমরা নিজের জুয়েলারি দোকানেই ডাকাতি করেছি, যাতে আপনারা আমাদের ধরতে না পারেন। সিআইডি কে বোকা ভাবাটা তোর ভুল ছিল। এত সাংঘাতিক অপরাধ করেছিস তোরা দুজনে, ফাঁসি তো অবশ্যই হবে তোদের দুজনের।